স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। অসময়ের টানা বর্ষণে অনেকটাই শীতল হয়ে উঠেছে চৈত্রের শেষ দিন। মাঠে রাজনীতিতেও চলেছে কিছুটা নিরুত্তাপ সময়। প্রধান বিরোধী দলে বড় কোনো কর্মসূচি নেই, তাই সরকারি দলেরও নেই তথাকথিত শোডাউন। বলা যায় সভা সমাবেশের বিবৃতি পাল্টা বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ এই সময় রাজনীতি। এই শান্ত সময় হঠাৎ করে নতুন উত্তাপ তৈরি হয়েছে রেলমন্ত্রীর এপিএস এর গাড়িতে বস্তাভর্তি টাকা পাওয়া যায়। বিএনপি নেতারা এই ঘটনায় রেলমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলতে মোটেই দেরি করেন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও পরোক্ষ তর্কযুদ্ধ চলছে দেশের প্রধান দুই দলের নেতাদের। বিএনপি নির্বাচন বয়কটের কথা মুখে বললেও দলটির কোনো কোনো নেতা কোমর বেঁধে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর আসছে। বাংলা বছর শেষে রাজনীতির এইসব হালচাল নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশে। খুঁজব কিছু প্রশ্নের উত্তর। সমঝোতা নাকি দূরত্ব, কোন পথে চলছে এই সময় রাজনীতি? তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে রাজনৈতিক ঐক্যমতের সম্ভাবনা কতটুকু? দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বিএনপি কেন নিজের শাসনকাল নিয়ে নিশ্চুপ? বিরোধী দলের অভিযোগ অনুযোগে কতটা সাড়া দিচ্ছে সরকার? জানিয়ে রেখে আজকের বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়মে একেবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv, লিখতে পারবেন ফেসবুক এবং টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন দৈনিক আমাদের সময় সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান এবং সাংবাদিক ও কলামিস্ট জনাব মোজাম্মেল বাবু। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান মামুন আব্দুল্লাহ, খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদ, সিলেট থেকে দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার সংগ্রাম সিং এর সাথে। স্বাগত আপনাদেরও। আলোচনায় যাওয়ার আগে রেলমন্ত্রীর এপিএস এর গাড়িতে টাকা রহস্য নিয়ে দেখে নেব একটি প্রতিবেদন। রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকটি বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রেলপথ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত তার ব্যক্তিগত কর্মকর্তার গাড়িতে টাকা পাওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি নাকচ করে দেন। আমার যে স্টাফ, সে যেহেতু এটা প্রাইভেট সেক্রেটারি, এটা 4টা সেক্রেটারি, সেই সেক্রেটারিটের প্রধান হচ্ছে প্রাইভেট সেক্রেটারি, সুতরাং সে তাদের কাছে অ্যাকাউন্টেবল, তাকে এটা তদন্ত করতে। এটা অনাকাঙ্ক্ষিত, মানে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত 100 বার। এটা কেউ একটা মন্ত্রণালয় চালাই দেখিয়া এই জিনিস কেউ এক্সপেক্ট করে? ঘটনার সময় বিজিবি কর্মকর্তারা পুলিশে খবর না দেওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন, বিজিবির কাজের আওতায় এটি পড়ে না। টাকা নিয়ে কর্মকর্তাদের তার বাসায় যাওয়ার বিষয়টি অস্বীকার করেন মন্ত্রী। আমার বাসায় তারা আসবে কেন? এই কথা হ্যাঁ, না না না, আমার বাসায় তারা আসবে কেন? গভীর রাত্রে তারা আমার বাসায় আসবে কেন? অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান সুরঞ্জিত সেনগুপ্ত। আহমেদ নাইম ভাই, আপনার কাছে আসি হচ্ছে, আমরা পত্র পত্রিকার মাধ্যমে টেলিভিশনে অনেক রকম বক্তব্যই আমরা দেখেছি। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমরা সরকারকে একটা বিরাট ধন্যবাদ দিতে পারি কিনা। কারণ হচ্ছে যে রেলমন্ত্রী, যিনি একজন মন্ত্রী, সিটিং মিনিস্টার, তার একজন এপিএস কোনো একটি টাকা নিয়ে বা যে কোনো কারণে কোনো একটা জায়গায় তিনি একটি অকওয়ার্ড পজিশনে বসেন, এটা কারো জানার কথা না। কিন্তু আমরা দেখেছি রাত 2টা 3টায় সাংবাদিকরা সবাই জেনে গেছেন, সকাল হতে সবার মুখে মুখে ব্যাপারটি ছড়িয়ে গেছে। মানে সরকার বিষয়টি চাপা দিতে কোনো চেষ্টা করে নাই। তো এটা আপনি একটি ভালো দিক দেখবেন কিনা? প্রথম কথা হচ্ছে যে অবশ্যই যে কোনো কিছুই যখন প্রকাশ্যে হয় এই ট্রান্সপারেন্সির তো ইতিবাচক দিক আছে, কিন্তু আমার মনে হয় যে এগুলি যত যত উত্তর তার চাইতে অনেক বেশি সবকিছুই প্রশ্নই তৈরি করছে। যে ইভেন এই এত ভালো ভালো কেনর মতো যে এইটা এত সহজে প্রকাশিত হলো কেন, সেটাও একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু কেন এটা চাপা দেওয়ার চেষ্টা করা হলো না, কেন এটা নিয়ন্ত্রণ করা গেল না, কেন এটা ছড়াতে পারলো? এবং তারপরে প্রশ্ন যে এই টাকা নিয়ে কেন এপিএস যাবে, এপিএস এর সাথে আবার একজন রেলওয়ের আরেকজন কর্মকর্তা কেন থাকবে, সেটা রাতে কেন হবে, এতগুলো টাকা রাতে ট্রান্সফার করার কি এমন বাধ্যবাধকতা ছিল? তারপরে মন্ত্রী, যেমন আমরা এখন দেখি সবাই আলাপ আলোচনা করে যে মন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজটা কেমন জানি একেবারে ওনার কোনো সম্পৃক্ততা নাই। এইটা হলে যেই রকম রাগ রোষ তার মানে এক্সপ্রেশনে আসার কথা, সেরকম অনেকেই দেখতে পাচ্ছেন না বলে বলছেন। এখন তিনি যদি মনে করেন যে তার এই বডি ল্যাঙ্গুয়েজটার এই ত্রুটি বিচ্যুতি নিয়ে যে আলাপ আলোচনাগুলি হচ্ছে, আমি এখন আপনাদের প্রতিবেদনও যেটা দেখলাম সেখানেও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের ইমপ্রুভমেন্ট নাই। গতকাল কিন্তু উনি এপিএস কে ডিফেন্ড করেছেন এবং সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এপিএস কে আগামীকাল অফিস করবে কিনা, উনি বলছে কেন করবে না, আনলেস হি ইজ প্রুভেন গিলটি ততক্ষণ মতো সে তার কাজ করতে পারা উচিত। কিন্তু আজকে আবার বললেন তাকে সাসপেন্ড করা হয়েছে।
আবার আজকে কিন্তু আবার জুডিশিয়াল ইনকোয়ারির কথাটা নাকচ করে দিলেন। একজন এপিএস এর তদন্ত করবে, পিএস এটা কতখানি নৈতিকভাবে গ্রহণযোগ্য বা কতখানি এটা সন্তোষজনক সেটা একটু প্রশ্ন সাপেক্ষ। স্পেশালি আমরা সবাই জানি পার্টিকুলারলি এপিএস পদটা তো হাইলি পলিটিক্যাল, এবং এটা আসলে একেবারে পার্সোনালি পলিটিক্যাল, মানে এটা তার মন্ত্রীর নিজস্ব লোক হয়, এবং বাংলাদেশে মন্ত্রিসভার এমন সদস্য আছেন যিনি তার ছেলেকে এপিএস করেছেন। তো এইরকম একজন কাউকে করা হয়। আর পিএসটাও যদিও তার এটা ক্যাডারের অফিসাররাই হন পিএস, কিন্তু পিএস আবার পার্সোনাল চয়েসের একটা সুযোগ থাকে এবং পার্সোনাল রিলেশনশিপের ভিত্তিতেই পিএস নেওয়া হয়। তো সেই পার্সোনাল রিলেশনশিপের চক্করটার কারণেই পিএস কর্তৃক পিএস এ তদন্ত করাটা, এটা আমার কাছে মনে হয় তার দিক থেকে কৌশলগত একটা ভুল হয়েছে। সুতরাং আপনি যেটা বলছেন যে সরকারের তরফ থেকে এটা ট্রান্সপারেন্সির চেষ্টা করা হয়েছে, আমি মনে করি সরকারের প্রপার আবার গাইডেন্স নাই। কারণ সরকারেরও কিন্তু ভাবমূর্তির প্রশ্ন। আমরা যেরকম বলি না পচা মুখে পা কাটা, এরকম একটা ছোট্ট বিষয় এই নির্বাচনের সময় রেলমন্ত্রী ভাবমূর্তির সঙ্গে প্রধানমন্ত্রী ভাবমূর্তি বা সরকারের ভাবমূর্তি কতটা 100% এটা দল জোট রাজনীতি সরকার, এটা তো প্রধানমন্ত্রী তো ইয়ের বাইরে না, সরকারের বাইরে না, এবং প্রধানমন্ত্রীকেই সমস্ত দায়িত্ব নিতে হবে। আসলে সরকার বলতে শেষ পর্যন্ত আমাদের দেশে যেহেতু এটা প্রধানমন্ত্রী শাসিত সরকার, তার উপরে মন্ত্রীদের সকল দায়িত্ব 100% শতভাগ প্রধানমন্ত্রীর উপরে বর্তায়। সুতরাং এই জায়গাটাতে যে বিব্রত হতে হচ্ছে, আমি পার্টিকুলারলি বলবো ঢাকা সিটি কর্পোরেশনের এই দুটো নির্বাচনের প্রাক্কালে এটা আওয়ামী লীগকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলেছে, বিব্রত করেছে, এটা আমরা দেখতে পাবো। বাবু ভাই, আপনার কাছে আমি আগের প্রশ্নের কন্টিনিউশনে একটু আসি যে এটিএন নিউজকে যে টেলিফোন সাক্ষাৎকারে গাড়ি চালক আজম খান বলেছেন রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক গাড়িতে উঠে আমাকে বলে ধানমন্ডি 3 নম্বরে যাও, সেখানে যাওয়ার পর বলে গাড়ির সিটটা ভাঙো, একটা ব্যাগ উঠাও। 70 লাখ টাকা নিতে হলে গাড়ির সিট ভাঙতে হবে, এটা কিরকম গাড়ি? বা 70 লাখ টাকা কতটা টাকা? এটা একটা আপনি প্রাসঙ্গিক প্রশ্ন। 70 লাখ টাকার জন্য একটা ছোট ব্যাগই যথেষ্ট 1000 টাকার নোট হলে। কিন্তু আমি এত চুলচেরা এইসব বিচারে যাচ্ছি না। আজকে আমার মানে মনটা খুবই খারাপ। মানে আমরা যারা 1/11 আমলে নিজের এবং পরিবারের ঝুঁকি নিয়ে গণতন্ত্রের লড়াই করেছি, কিংবা পরবর্তীতে আমরা যারা সুরঞ্জিত সেনগুপ্তদের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের শেখ হাসিনার ফেদারওয়েট মন্ত্রিসভায় জায়গা না দেওয়ায় প্রকাশ্যেই তো সুপারিশ করেছি যে তাদের আসলে কিছু কিছু ঘটনায় মাথাটা রীতিমতো হ্যাট হয়ে যাওয়ার মতো অবস্থা। যেমন আমি ব্যক্তিগতভাবে 1/11 আমলে খুবই সোচ্চারভাবে গণতন্ত্রের চাকা চালু থাক, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা মুক্তি পাক, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেশের 2 প্রধান নেত্রীকে জেলখানায় নেওয়ার অনেক, এবং তাদের তুলে আনা দুর্নীতির অভিযোগগুলি আমার কাছে সেনা শাসনের উপসর্গই মনে হতো। কিন্তু যখন গণতান্ত্রিক শাসনামলে সত্যি সত্যি কোকোর অ্যাকাউন্টে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সিমেন্সের ঘুষের টাকা সত্যি সত্যি ফিজিক্যালি পাওয়া গেল, আমরা যারা গণতন্ত্রকামী তাদের মাথা হ্যাট হয়ে গেছিল। পরবর্তীতে এফবিআই এর সাক্ষ্যে যেমন মামুন এবং মামুনের অ্যাকাউন্টে কোটি কোটি 100 কোটি টাকার যে গল্প, এবং পরবর্তী তারেক রহমানের ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই টাকা অ্যাক্সেস এবং ভোগ করার যে গল্প, আমার রীতিমতো মাথা হ্যাট হয়ে গেছিল। আজকে অনুরূপ একটা ঘটনা যে সুরঞ্জিত সেনগুপ্তকে ঘিরে যেই ঘটনা, এটা গণতন্ত্রকামী মানুষ এবং সুরঞ্জিত সেনগুপ্তকে যারা মন্ত্রিসভায় আমরা দেখতে চেয়েছিলাম তাদের জন্য খুবই লজ্জাস্কর। তবে ঘটনা যেহেতু তদন্ত এখনো শেষ হয়নি, সত্যিকার অর্থেই তারেক কোকর দুর্নীতির সাথে যেমন বেগম জিয়ার সম্পৃক্ততা থাকতেও পারে, নাও থাকতে পারে। বেগম জিয়ার ক্লাউড ইউজ করে তারেক কোকর নিজেই হয়তো দুর্নীতি করতে পারে। এখানেও একই অবস্থা যে এপিএস পদটা নাইম ভাই বলছিলেন, এই পলিটিক্যাল এপিএস পদটা অত্যন্ত কুলসিত একটি পদে পরিণত হয়েছে। এই পদে বসে অসংখ্য এমপি, সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং মন্ত্রীদের এপিএসরা কখনো কতটা জানিয়ে তার প্রমাণ তো আমরা বেডরুমে ছিলাম না, তারা তাদের বসদের সাথে কি ভাষায় কথা বলে, কিন্তু তারা যে ক্লাউড ইউজ করে বহু কিছু করছে, দুর্নীতি, অপকর্ম, এক্সারসাইজ অফ পাওয়ার, এমন কিছু নাই যে তারা করছে না। সুতরাং এই পলিটিক্যাল এপিএস পদটার
ব্যাপারেই আমি আজকের এই সুবাদে এটা বিলুপ্তির একটা, কারণ মন্ত্রী যখন সরকারের মন্ত্রী হয়ে যান তার ব্যক্তিগত পছন্দের একটি পলিটিক্যাল এপিয়ার, এই পদটি বিলুপ্ত হওয়া প্রয়োজন। এবং বেশিরভাগ ক্ষেত্রে এও দেখা যায় এরা আবার রাজনৈতিক প্রক্রিয়ায় উঠে আসা না, এরা এদের সাথে আবার মাঠের রাজনৈতিক কর্মীদের একটা বিরাট দ্বন্দ্ব। কেননা মন্ত্রী এমপিরা দেখা যায় রাজনৈতিক প্রক্রিয়ার থেকে বাছাই নির্বাচন না করে তাদের আত্মীয় স্বজন পরিমণ্ডলে কিংবা তথাকথিত বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে এনে একজন এপিএসকে আনেন। তবে সুরঞ্জিত সেনগুপ্তের জায়গায় হলে আমি মনে করি তারেক কোকর ঘটনার পরে, আমরা একটু অন্য প্রশ্ন, আমি একটা সেকেন্ডে শেষ করি। তারেক কোকর এত বড় এম্বারাসিং ঘটনা বের হওয়ার পরে মানে বেগম খালেদা জড়িত আছেন কি নাই তা ইম্যাটেরিয়াল, তাকে রাজনৈতিক দায় নিয়ে তিনি যদি প্রধানমন্ত্রী থাকতেন তখন তার সরে যাওয়া উচিত ছিল, বিরোধী দলের নেত্রী থাকলে সরে যাওয়া উচিত ছিল, আমি মনে করি রাজনীতি থেকেই সরে যাওয়া উচিত ছিল। সেই রকম সুরঞ্জিত সেনগুপ্ত এটার সাথে কতখানি জড়িত কি অজড়িত এই বিবেচনায় না গিয়েই আমি মনে করি রাজনৈতিক নৈতিক দায় নিয়ে সুরঞ্জিত সেনগুপ্তকে মন্ত্রীর পদ এমনকি রাজনীতি থেকে সরে যাওয়ার মতো মানে এটাকে আরেকটু এক্সটেন্ড করা যায় যে শেখ হাসিনার নিয়োজিত মন্ত্রী দুর্নীতি করছেন, এক্ষেত্রে কি প্রধানমন্ত্রী মানে বিএনপি যে প্রধানমন্ত্রীর দায়িত্বটা কি? প্রধানমন্ত্রীর দায়িত্ব, তারেক রহমান প্রধানমন্ত্রীর পুত্রের দুর্নীতি আর মন্ত্রীর দুর্নীতি এক জিনিস না, এটা পার্টি। প্রধানমন্ত্রী তখনই, আমি এখানে বলি প্রধানমন্ত্রীও এই দায়ে পড়বেন যদি প্রধানমন্ত্রী এই মন্ত্রীকে টাস্ক, if she doesn't take him into task, তাহলেই, কেননা ভারতে মন্ত্রীরা দুর্নীতিতে ধরা পড়েছে, জেলে আছে, এমন ঘটনাও আছে। সুতরাং রাজনৈতিক অঙ্গনে দুর্নীতির ঘটনা ঘটবে না এটা কিন্তু কেউ বলছে। আওয়ামী লীগের আমলে এই দুর্নীতির ঘটনাটাই কি মন্ত্রিসভার সাথে দুর্নীতির সাথে সম্পৃক্ত একমাত্র ঘটনা? আমার মনে হয় আমরা এই ঘটনা যদি সত্যি হয় তাহলে আর কখনো আপনাকে এরকম সোচ্চার দেখি নাই। না, এই ঘটনা যদি সত্যি হয় শেখ হাসিনার ফেদারওয়েট মন্ত্রিসভার পক্ষে যে যুক্তিটা তার আশপাশের লোকজন বলছিল, তিনি একটু কম সাহসী মন্ত্রী চান যাদের নিজস্ব বলয়ে শেখ হাসিনার বলয়কে ডিঙিয়ে শক্তির মত্তা গড়ে উঠবে না এবং দুর্নীতি কিংবা অন্য কিছু করার সুযোগ গড়ে উঠবে না। এটা ছিল শেখ হাসিনার। আমরা যতই দুষ্টামি করি ফেদারওয়েট মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা কিন্তু আমাদেরও দোষ আছে খালেদ, আমরা আসলে সততার মূল্য দেই না। আপনার এখানে একদিন বলছিলাম সাহারা খাতুনের সততার, এত বড় সততার মূল্যায়ন না করে আমরা সাহারা খাতুনকে বাবরের সাথে তুলনা করি। সুতরাং আমরা ভোটাররা, আমরা বুদ্ধিজীবীরা, আমরা সাংবাদিকরা, আমরা সততার কতখানি মূল্যায়ন করি সেই প্রশ্নটা আমাদেরও করতে হবে। নাইমের কাছে 1 মিনিটে একটা প্রশ্নের জবাব চাবো যে আপনি মিডিয়াতে খবরটা যেভাবে এসেছে, বিশেষ করে প্রিন্ট মিডিয়ায় খবরটা যেভাবে এসেছে, ইলেকট্রনিক মিডিয়ায় তো শুধু মানুষের কথা বা ব্যক্তিগত, আপনার কাছে কি কোনো জায়গায় মানে যথেষ্ট? না, এটা খুব ইন্টারেস্টিং যে আমি আজকে ভাবছিলাম যে আমার টিমেও আমি স্ট্রেংথ পাই নাই। আমি সত্যি আজকে আমি মিটিং এ আলোচনা করলাম যে এই রিপোর্টটা করার জন্য আজকে মানে আগামীকালের পত্রিকায় যেটা থাকার দরকার ছিল আমি করতে পারিনি। সেটা হচ্ছে যে এই যে মুভমেন্ট, এই টাকার মুভমেন্টটাও কিন্তু প্রপারলি রেকর্ডেড হয় নাই এবং আমরা অনুসন্ধান করার চেষ্টা করি নাই। অনেক সিম্পল প্রশ্ন আমরা করি নাই এবং হিয়ারসে অনেক কিছু এসছে, যেটা মানে যেমন টাকার অঙ্কটাও ধরেন কিভাবে টাকার অঙ্ক আমি শুনলাম প্রথমে 1,08,00,000, তারপরে 70 লাখ, এখন এটা 30 লাখ, এখন যদি পরে আবার সাজানো গুছানো হয়ে 7 লাখে নেমে যায় সেটাও আমি অবাক হব না। যেমন আপনার এই প্রশ্নটা আপনি যেটা প্রথমেই করলেন যে গাড়িতে সিট তুলে টাকা রাখতে হবে, এরকম কি গাড়ি? আমি তো এরকম কোনো গাড়ি কল্পনা করতে পারছি না। যদি ব্যাগও হয় তাহলে 7 কোটি টাকা লাগবে ন্যূনতম 7 কোটি টাকা লাগবে না, কিন্তু সিটের নিচে রাখার মতো তো আবার নিচে রাখার কারণ থাকতে পারে। নিচে কি ধরনের ড্রাইভারের সিটের নিচে মন্ত্রীর এপিএস এর টাকা থাকে সেই ব্যাপারটি আমাকে অনেক সন্দিহান করে তুলেছে। আরেকটা জিনিস আমাকে খুব সন্দিহান করে তুলেছে যে মিডিয়ার কাছে খবরটি যেভাবে এসেছে এবং মিডিয়া খবরটি যেভাবে পেয়েছে সেই ব্যাপারে বাংলাদেশের সেই ব্যাপারে হচ্ছে কি খালেদ, আমি নৈতিক দায় সুরঞ্জিত সেনগুপ্তকে দিয়েই বলছি। এই পুরা ঘটনাটার পিছনেই সুরঞ্জিত সেনগুপ্ত হচ্ছে কি খালেদ, আমি নৈতিক দায় সুরঞ্জিত সেনগুপ্তকে দিয়েই বলছি। এই পুরা ঘটনাটার পিছনেই সুরঞ্জিত সেনগুপ্তকে দুর্বল করা, কাবু করার ষড়যন্ত্র কিংবা অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে কিনা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। কিন্তু
স্ট্রং আমি দেখি না, কারণ বডি ল্যাঙ্গুয়েজ, আমি বাবু একটা কথা বলি, বডি ল্যাঙ্গুয়েজ আমি বলছি যে আমি যদি নিশ্চিত হই যে আমার সম্পৃক্ততা নাই, 70 লাখ টাকা ঠিক আছে, হয়েছে কি নাইম ভাই, আমার এপিএস টাকা নিয়ে ধরা পড়ছে, আমার সম্পৃক্ততা নাই, নৈতিক দায় কিন্তু নৈতিক দায় নিলাম আমি। নৈতিক দায়ই অনেক দুর্বল হয়ে পড়ে ফেলে। আমি এই জায়গাতে ডিসএগ্রি করি যে নৈতিক দায়ের ব্যাপারটাতে রাগ রোষ আসবে তার এপিএস এর উপর, সেটা আমরা আমাদের কাছে লুকানো যাবে না, কিন্তু সেটা আমি দেখি। কিন্তু নাইম ভাই, আমি জাস্ট মানে আমার মানে ডেভিলস অ্যাডভোকেট রোল প্লে করা বলে না, সেই ক্ষেত্রে আমি যদি বলি, আমি যদি দেখি আমার চেয়েও ক্ষমতাবান কেউ চাচ্ছে যে এটার মধ্যে এরকম হোক, তাহলেও কি আমি নৈতিকভাবে দুর্বল হয়ে পড়বো না? হ্যাঁ, সব ভাবে। না, তবে সেটা ড্রাইভারের আচরণটা খালেদ মানে অতি কি বলে কাকতপস্বী টাইপের একটা কি না, হঠাৎ করে ড্রাইভারের মধ্যে এরকম একটি বিবেক জাগ্রত হলো এবং উনি বিডিআর এ ঢুকে পড়লেন। আমি আজকে কয়েক জায়গায় খোঁজ নিতে চেষ্টা করলাম বিডিআর এর ওই গেটটা খোলা থাকে কিনা 11টার সময়, কেউ একজন বলল খোলা থাকে, কেউ একজন বলল বন্ধ থাকে। এবং এটা যে বিডিআর এর এত বড় কার্নেজের পর বিডিআর গেটে যদি কেউ একটা গাড়ি ঢুকে পড়তে পারে, এটাও তো একটা রং সিগন্যাল। নাই ভাই, ড্রাইভার ঠিক করলো যে এই অন্যায় টাকা নিয়ে আমি যাব না, গাড়ি বামে বিডিআর এর গেটে ঢুকে পড়লো। ব্যাপারটি অনেকটাই ক্রসফায়ার। তবে আমাদের মিডিয়ার রোল, গভীর রাত্রে মিডিয়ার রোলও কিন্তু একই রকম। মিডিয়ার রোল আমরা প্রত্যেক দিন, আমার টিমকেও আমি প্রতিদিন বলি, উভয় পক্ষকে না শুনে নিউজ করো না, কিন্তু স্টান্ট দেওয়ার মানে লোভ আমরা কেউ সামলাতে পারিনি। এই নিউজের ক্ষেত্রেও আমরা একতরফা, না এটা তো বিরাট নিউজ। আমরা একটা বিরতি নিয়ে এসে ড্রাইভার ছাড়া আরো কিছু মানুষ খোঁজার চেষ্টা করা উচিত ছিল। যে এই জায়গায় নাইম ভাই বলতে চাচ্ছেন, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে এসে আবার নাইম ভাইকে শুনবো। Perfect 10 hair. আপনি যতই সতর্ক থাকুন, দুর্ঘটনা ঘটতেই পারে। তাই পায়োনিয়ার ইন্স্যুরেন্সের সঙ্গে বীমা করে আপনার গাড়িটির আর্থিক ক্ষতির নিরাপত্তা নিশ্চিত করুন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, টু গেট ইউ সেট সুন এগেইন। আমি অটোগ্রাফ কখনোই পাবো না। বিরতির পর ফিরলাম। আজকে বাংলাদেশে নাইম ভাইয়ের কাছ থেকে জানতে চাইছিলাম যে আরো শক্তিশালী কেউ যদি চেয়ে থাকেন যে এরকম একটি ঘটনা ঘটুক, তখন বডি ল্যাঙ্গুয়েজে কোনো প্রভাব পড়তে পারে কিনা? পারতে পারে, কিন্তু আমি এই প্রসঙ্গে দুইটা অংশে কথাটা বলবো। একটা হচ্ছে যে আমাদের কেউ শক্তিশালী যদি চায় যে সুরঞ্জিত সেনগুপ্ত should be punished or he shouldn't continue in the cabinet, এবং সেটা করার জন্য তাকে একটা সিচুয়েশনে ফেলানো, অথবা সিচুয়েশনটা যদি আপনি তৈরি হয়ে থাকে, তার দোষী হয়ে থাকে, তার সম্পৃক্ততা হয়ে থাকে, এটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, এটাকে মানে আমার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কেউ না কেউ তাৎক্ষণিকভাবে আমার মনে হয় আইডিয়া ক্রিয়েট করছে, যেটাই হয়ে থাকুক। তবে সেটার জন্য আমরা তো আমাদের পপুলার কিছু আলোচনা আছে যে এজেন্সি করতে পারে, এবং এজেন্সি করলে কোন এজেন্সি করলে কার সম্মতি থাকতে হয়, এগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করে সামনে দেখব। কিন্তু হোয়াট আই উইল নট অ্যাকসেপ্ট ইজ এ পারসন লাইক সুরঞ্জিত সেনগুপ্ত। উনি যখন মন্ত্রিসভায় ছিলেন না, উনি কিন্তু শেখ হাসিনাকেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ছাড়েন নাই। যেমন ওনার একটা পপুলার কথা ছিল যে বাঘে ধরলে মুক্তি আছে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ন নাই। তো এই লেভেলে যিনি বলতে পারেন, তিনি মন্ত্রিসভায় সম্পৃক্ত হওয়ার পর যদি এখন ব্যক্তিগতভাবে দুর্বল বোধ করেন, ইভেন নিজে কমপ্লিটলি নির্দোষ হওয়ার পরেও, তাহলে ধরে নিতে অন্য ডালমে কুচকালা হ্যায়, এটা অন্য কোনো জায়গায় কোনো একটা দুর্বলতা আছে, অথবা তিনি মন্ত্রিত্বের জন্য লোভে পড়ে গেছেন, এখন আর মন্ত্রিত্ব ছাড়া তার জন্য ডিফিকাল্ট, সৎ হলেও। এখন দুইটাই তো আমাদের জন্য নিরুৎসাহ। এক, উনি মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে সাহসী না। দুই, উনি তাইলে মানে এই ব্যাপারটার সাথে তার একটা সম্পৃক্ততা আছে, এই জন্য তিনি দুর্বল। দুইটারে যে কোনো একটা হলেও কিন্তু আমরা দুর্বলতা বোধ করি। নইলে ওনার কাছ থেকে যদি প্রথমে শুনতে কি বলেন, উনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন, উনি সাংবাদিকদেরকে বলতে, তোমরা কি বলো মিয়া,
মন্ত্রিত্বে এত বছর রাজনীতির পর আসছি, মন্ত্রিত্বে না থাকলে আমার জীবনে কি হবে? আমার এপিএস আগামীকাল থেকে অফিসে আসবে না, এটা বেস্ট পসিবল ইনভেস্টিগেশন কি হচ্ছে দেখছি, এবং তোমরা নিশ্চিত থাকো ভাই, দি কালপ্রিট উইল বি পানিশড। যদি কোনো অপরাধ থাকে, যারই থাকুক, তার পানিশমেন্ট হবে। এরকম একটা ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ তার কাছ থেকে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না আমি জানি না। বাবু ভাই, আমরা একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি, যে আমরা চট্টগ্রামের আবাসিক প্রধান, আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহর সাথে কথা বলবো। জনাব মামুন আব্দুল্লাহ, আপনি খেয়াল করেছেন যে বিএনপির আমলেরও 3 বছর বা 2.5 বছরের মাথায় আমরা নাইকো সংক্রান্ত একটি ঘটনায় আমরা দেখেছি যে জ্বালানি প্রতিমন্ত্রী একে মোশাররফ হোসেনকে সরে যেতে হয়েছে। সেই সময়ও সরকারের পক্ষ থেকে মানে মিডিয়াকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করা হয়েছে যাতে উনার সম্পর্কে তথ্যগুলি ভালো করে আসে। এক্ষেত্রেও কি আমরা একই ধরনের লক্ষ্য দেখতে পাচ্ছি, নাকি আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ খালেদ। আসলে বর্তমানে যে বিষয়টা ঘটে গেছে সেটাকে বিভিন্ন মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। রাজনীতিবিদরা আমাদের দেশের বরাবরই তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করছেন, এবং সাধারণ মানুষ তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে বিষয়টি চুলচারা বিশ্লেষণ করছেন। সাধারণ মানুষ মনে করেন যে আমাদের দেশে যে সম্প্রতি যে আমাদের রেলমন্ত্রীর এপিএস এর টাকা আটক হওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক কানাঘোষা হচ্ছে। বিশেষ করে ওই গাড়ির বহরে যিনি ছিলেন চট্টগ্রামের একজন রেল কর্মকর্তা, তার কর্মস্থল চট্টগ্রামে, তার ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়ে যতটুকু জেনেছি যে উনি চট্টগ্রামে তার কর্মস্থল হলো, তিনি মাসের বেশিরভাগ সময় ঢাকায় কাটাতেন মন্ত্রী আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে। অতীতে যারা রেল মন্ত্রীর দায়িত্বে ছিলেন তাদের সাথেও তিনি বিভিন্নভাবে যোগাযোগ করতেন, এবং বর্তমান নতুন মন্ত্রী হওয়ার পরও আমরা দেখেছি, আমরা হিসাব নিয়ে দেখেছি প্রতি মাসে উনি গড়ে 10 থেকে 15 দিন ঢাকায় আসা যাওয়া করেছেন। কখনো প্লেনে গেছেন, কখনো রেলে গেছেন। কিন্তু সাধারণ মানুষ মনে করছে যে একজন মন্ত্রীর এপিএস এর কাছে টাকা পাওয়া এবং একজন আমলার সম্পৃক্ততা আমাদের দেশে যে রাজনীতিতে যে পছন্দ রয়েছে তারই একটি বহিঃপ্রকাশ মাত্র। মানুষ মনে করছে এই যে আমাদের দেশের রাজনীতি যে নষ্ট হতে যাচ্ছে সেটার ছোট ছোট উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। খালেদ। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের সঙ্গে কথা বলছি। সোহেল, খুলনাবাসী বিষয়টিকে কেমন দেখছে? আজকে সারাদিন কি খুলনাতেও এটি টক অফ দ্য টাউন ছিল? হ্যাঁ, ধন্যবাদ খালিদ। খুলনাতে এটা নিয়ে যথেষ্ট আলোচনা এবং সমালোচনা হয়েছে। আজকে খুলনাতে বিএনপির বিক্ষোভ মিছিল ছিল, সেখানে কিন্তু খুলনার বিএনপির যত নেতাকর্মী ছিল প্রত্যেকেই এটা নিন্দা জানিয়েছেন, এবং তারা কেউ কেউ বলেছেন যে বাংলাদেশে 40,000 টাকার জন্য র্যাবের হাতে জীবন দিতে হয়েছে বেশ কয়েকজনকে, সেখানে এতগুলো টাকা পাওয়ার পরে তাদেরকে কিভাবে ছেড়ে দেওয়া হলো এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং এখানকার সাধারণ মানুষদের কাছ থেকে আমরা যেটা শুনেছি, তারা বলেছে যে বাংলাদেশে যে চরমভাবে দুর্নীতিপরায়ণ হয়ে গেছে বর্তমান সরকার, তারই বহিঃপ্রকাশে এই ঘটনাটি। আর এখানকার একজন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মঈনুদ্দিন আহমেদ উনি আমাকে বলেছেন যে বর্তমান সরকারের জন্য এটা অনেক দুঃখজনক একটা ঘটনা যে একজন মন্ত্রী এপিএস এর গাড়ির মধ্যে থেকে এতগুলো টাকা পাওয়া গেল। এ থেকে প্রমাণ হয় যে এই সরকার আসলে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। খালিদ। আপনাকে অনেক ধন্যবাদ সোহেল। আমরা সিলেট থেকে দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার সংগ্রাম সিংহের সাথে কথা বলছি। সংগ্রাম সিংহ, সিলেট বিভাগের জনাব সুরঞ্জিত সেনগুপ্ত অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। এই ঘটনার পরে উনার জনপ্রিয়তা বা সিলেটের মানুষ কি ভাবছে ওনার সম্পর্কে? ধন্যবাদ খালিদ। সিলেটে সুরঞ্জিত সেনগুপ্তের যেহেতু বাড়ি, এখানে অনেকের কাছে ইনি কাকু, অনেকের কাছে দাদা এভাবেই পরিচিত। রাজনীতির মন্ত্রী ছাড়াও তিনি কাকু দাদা বলেই পরিচিত। আজকে এই খবরটা পাওয়ার পর সিলেটে বলতে গেলে এটা টক অফ দ্য টাউন ছিল। রাজনৈতিক দল নির্বিশেষে সকল মহলে এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা ছিল। পুরো সিলেটে এটা নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে আমার মনে হয় না এর আগে কোনো মন্ত্রীর এই ধরনের কোনো কর্মকাণ্ড নিয়ে এভাবে আলোচিত হয়েছে। আলোচনা এখনো চলছে। সবাই চায় যে এখান থেকে মন্ত্রী নিজেকে কিভাবে উত্তরণ ঘটান, এই ঘটনার ব্যাপারে ওনার মুভমেন্ট কি হচ্ছে সবগুলোর দিকে সবাই দৃষ্টি রাখছে। শুধু রাজনৈতিক মহল না, এখানে সিলেটে যেহেতু বাড়ি, সবাই মনে করছে এটা মন্ত্রীর মানসম্মানের ব্যাপার, সিলেটিদের মানসম্মানের ব্যাপার। সবাই বিষয়টাকে খুবই অন্যভাবে দেখছে। সবাই মনে করছে যে এখানে মন্ত্রী যদি এটা প্রমাণ করতে না পারেন যে এই ধরনের অপরাধের সাথে তিনি জড়িত না, পাশাপাশি যারা অপরাধ করে থাকে বা করে থাকলে তাদের ব্যাপারে যদি উনি কোনো কঠোর ভূমিকা না নেন, তাহলে সেটা মন্ত্রীর জন্য আমার মনে হয় সিলেট বিভাগে বা তার বাড়ি এই সিলেটে খুবই একটা নেতিবাচক প্রভাব পড়বে। জনাব সংগ্রাম সিংহ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মোজাম্মেল বাবুর কাছে আসছি একটি ছোট প্রশ্ন নিয়ে। আমি
প্রায়ই আপনার কাছে এই প্রশ্নটি জানতে চাই, কখনো ক্যামেরার সামনে কখনো ক্যামেরার পিছনে, আওয়ামী লীগের এই 4 বছরে আপনি কত নাম্বার দিবেন 100-তে? এই ঘটনার পরে কি নাম্বার কিছু কমবে কিনা আওয়ামী লীগের? মানে এইভাবে খালেদ, মানে আমি যদি কোনো ঘটনা যদি নাম্বারিং এর প্রভাব ফেলতো তাহলে আমি আপনার চেয়ে বেশি খুশি হতাম। আমি 3টা কথা পর 1 মিনিটই বলেছি। প্রথমত হচ্ছে আমি ফেস ভ্যালুতে যে ঘটনাটা, তার জন্য ধিক্কার সুরঞ্জিত সেনগুপ্তের যতটুকু দেওয়ার প্রথমে দিয়ে নিলাম, কিন্তু পুরা ঘটনাটাই একটা প্ল্যান্ট হতে পারে, কিন্তু এটা মানুষকে আমি এখনই বলতে চাই না, কারণ এটা কেবল প্রমাণ না হলে এটাকে যদি আমি প্ল্যান্ট বলি, এটা ফেস ভ্যালুতে যা দেখা যাচ্ছে এটা অবমূল্যায়ন করা হবে। ফেস ভ্যালুতে 99% পসিবিলিটি এপিএস নিজেই ইনভলভ, এবং খুব বড় আমাদের চট্টগ্রাম থেকে মামুন আব্দুল্লাহ জানালেন যে ওই ইউসুফ মৃধা উনি 10-12 দিন ঢাকায় অবস্থান, এবং ভেরি হাই পসিবিলিটির নিয়োগ বাণিজ্যের ঘটনা, এবং খুবই একটা বড় পার্সেন্টেজ আমার ধারণা এটা সুরঞ্জিত সেনগুপ্ত টাকার লেনদেন না জানলেও তার ক্লাউটেই হয়েছে। এটা হচ্ছে ফেস ভ্যালু। কিন্তু এর বিপরীতে সম্পূর্ণ প্ল্যান্ট হতে পারে সুরঞ্জিত সেনগুপ্তকে রাজনৈতিকভাবে ধ্বংস করার। কিন্তু যে জায়গায় আপনি ছিলেন, এটা যদি হতো খারাপ কাজের জন্য তিরস্কার, ভালো কাজের জন্য পুরস্কার, যদি বাংলাদেশের রীতি হতো, তাহলে আমার চেয়ে খুশি আর কিছু ছিল না। আপনি দেখেন তারেক রহমানের টাকা পয়সার ঘটনার পর আমরা কি আশা করেছিলাম, বিএনপির লোক কি আশা করেছিল, যে অন্তত বেগম খালেদা জিয়া, বিএনপির লোক এটা বিশ্বাস করে নাই না। অবশ্যই 111 সময় আপনি কজন বিএনপি কে জানেন? আমি হাজার হাজার বিএনপির সাথে, আপনার মতো আমিও একটা প্রোগ্রাম হোস্ট করেছি টানা 2 বছর। আমি প্রতিদিন বিএনপির লোকের সাথে কথা বলেছি, সবাই হাজার হাজার বিএনপির সাথে। আপনার মতো আমিও একটা প্রোগ্রাম হোস্ট করেছি টানা 2 বছর। আমি প্রতিদিন বিএনপির লোকের সাথে কথা বলেছি। সবাই ভেবেছে এই উসিলায় হাওয়া ভবনের অত্যাচারে তারা রাজনীতি থেকে এত ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্বাচনে হাঁটতে যাচ্ছে ভয়াবহভাবে, এবং এইবার যদি বেগম জিয়া তারেক রহমানকে রাজনীতি থেকে বিদায় করে তাহলে বিএনপিটা ক্লিনার। বেগম জিয়াকে তারা তখনও দুর্নীতির সাথে কোনো বিএনপির কোনো নেতা ভাবতে রাজি না। তারা ধারণা হচ্ছে বেগম জিয়ার অজ্ঞাতে তার আশকারায় তারেক রহমান এগুলি ঘটেছে। কিন্তু কি দেখেছি আমরা রাজনীতিতে, তারেক রহমান ছিলেন হচ্ছে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল, হ্যাঁ, এখন তিনি এই দুর্নীতির কারণে পুরস্কৃত হয়েছেন হচ্ছে সিনিয়র ভাইস চেয়ারম্যান। বাংলাদেশের এই ধারায় আমি জানি না যে এটা, আমি বিশ্বাস মানে খুশি হব যদি সুরঞ্জিত সেনগুপ্তের ইনভলভমেন্ট এখানে না থাকে, কিন্তু যাই হোক না কেন হয়তো দেখা যাবে সুরঞ্জিত সেনগুপ্তের জন্য প্রমোটেড হচ্ছেন তারেক রহমান যেভাবে প্রমোটেড হয়েছেন। এখানে রাজনীতিতে জিনিসগুলি এভাবে কাজ করে না। ভালোর জন্য তিরস্কার এবং পুরস্কার যদি হতো না, তাহলে বিএনপি রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি কি তাহলে একই জিনিস? বাংলাদেশের দেখেন, যেই দেশের মানুষ যেরকম রাজনীতি দলগুলি সেরকম শেপড হয়ে যায়। মানে বিএনপি রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি একই রকম হয়ে যাচ্ছে। কারণ এটা দুঃখের ব্যাপার যে বাংলার মানুষের এই যে অ্যাকাউন্টে টাকা পাওয়ার পরও তার পিছনে তার নামে যদি লক্ষ লক্ষ পোস্টার হয়, তাহলে আমরা ভোটার হিসেবে, মানুষ হিসেবে আমাদের অবস্থানটা কোথায়? আপনি চিন্তা করে দেখেন। সেটা বিএনপির ব্যাপার, বিএনপি রাজনীতি ব্যাপার না, বিএনপি আওয়ামী লীগ না, ভোটার মানুষ। এই রাস্তায় যারা মুভ করছে তারা তো আর খুব একেবারে কোটি কোটি টাকা পাচ্ছে, তারেক রহমানের টাকার ভাগ পেয়েছে এমন তারা তো পয়সা দিয়ে পোস্টার ছাপাচ্ছেও না। না, কর্মীরা যে মন থেকে লাফাচ্ছে, মন থেকে লাফাচ্ছে না তো, এটা তো আপনার কাছে ক্লাসিফাইড ইনফরমেশন। মন থেকে লাফাচ্ছে, মন থেকে লাফাচ্ছে না তো। কর্মী আর কর্মচারীর মধ্যে তো এখন কোনো তফাৎ নাই। বেশিরভাগ ক্ষেত্রে কর্মীরা 200 টাকা পাচ্ছে, বিরিয়ানি পাচ্ছে, আমরা মিডিয়া ক্যামেরার সামনে খাচ্ছি। তবে আমি রাজনীতিকে এত খেলো করে দেখতে চাই না। আমি রাজনৈতিক প্রক্রিয়ায় তৈরি একটা মানুষ। রাজনৈতিক প্রক্রিয়ায় 90% মানুষ নিজের খায়া নৌকা। আমি আওয়ামী লীগের সময় মিছিলের স্লোগান দেখি, মানে বেশিরভাগ রাজনৈতিক কর্মী আলোচনাতে এখন যদি আমরা ওই তারেক বা কিংবা আমরা ওই জয় এগুলি আলোচনা করতে চাই, এটা অন্য প্রেক্ষাপটে। কারণ আমি সম্প্রতি পাকিস্তানের প্রেসিডেন্ট যখন ভারত সফর করলেন, তখন সাইড লাইনে কিন্তু রাহুল এবং বিলওয়ালকেও হাইলাইট করা আমরা দেখলাম। এখন এগুলির প্রেক্ষিতে আমাদের রাজনীতি, এটা শুধু বাংলাদেশের বৈশিষ্ট্য না, কিন্তু আজকের স্বল্প পরিসরে না, কিন্তু খালেদের অন্য যে কোনো অনুষ্ঠানে আমাদের এই পরবর্তী রাজনৈতিক প্রজন্ম নিয়ে, উত্তরাধিকারের রাজনীতি নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু এখানে আমার একটা জিনিস মনে হয়, আজকে আমি আবারও মিস করছি সুরঞ্জিত সেনগুপ্তকে, আমাদের সুরঞ্জিত দা, যে আমি যদি মনে করি উনার যদি কোনো সম্পৃক্ততা না থাকে, আরো একটা জিনিস ওনার করার কথা ছিল, উনি এর মধ্যে টেলিভিশনে আসছিলেন না, উনি নিজে টেলিফোন করে করে আজকের সবগুলি টক শোতে ওনার আসার কথা। মানে আমার কথা হলো, যত ষড়যন্ত্রই থাকুক, যতই প্ল্যান ব্যাপার হোক, আমি যদি এটার
উদ্যোক্তা না হয়, আমার সম্পৃক্ততা না থাকে, আমার চাইতে লাউডলি আর কে বলতে পারবে? তো উনি কেন আজকে এই টকশোতে উনিও থাকার কথা আমাদের পাশে, উনি নিজের থেকে। আমরা চাইলে তো পাবো না, হয়তো আপনি চাইলে পাবেন না। আরেকটা জিনিস আমার কাছে এখন লাগে যে সুরঞ্জিত সেনগুপ্ত, আপনাদের রিপোর্টে আমি যেটা দেখলাম, এখন মনে পড়ছে যে সেখানে সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন যে বিডিআর এর ওরা কিছু করে নাই কারণ এটা বিডিআর এর বিষয় না। ইট ইজ ইম্পসিবল। দি মোমেন্ট দি কার ওয়েন্ট ইনসাইড দি টেরিটরি অফ বিজিবি হেডকোয়ার্টার, ওই মুহূর্তে এটা বিজিবির ইস্যু হয়ে গেছে কিন্তু, কারণ তারা এটা তো অবৈধ ট্রেসপাসিং। এই ট্রেসপাসিং এর পরে তারা টোটাল গাড়ির মানুষজন, টাকা পয়সা সবকিছু তারা অ্যাকাউন্টিং এ নেওয়া উচিত ছিল, নিয়ে পুলিশে এটা হস্তান্তর করার কথা, কিন্তু আমরা কিন্তু এই প্রসেসটা দেখলাম না। আমি মনে করি বিজিবি হ্যাজ ডান রং, তারা তাদের নিয়ম পালন করেন নাই, দায়িত্ব পালন করেন নাই। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই জায়গাটা নিয়ে শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমাদের বেশিরভাগ দর্শক অবশ্য জানছেন এবং বিশ্বাস করছেন যে রেলপথ মন্ত্রী এটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বা তার কোনো না কোনো ভাবে সম্পৃক্তি ছিল। তাই মনে হচ্ছে ষড়যন্ত্র প্রকাশ না পেলে এটাই মানুষের ধারণা। এটা অনেকগুলি এসএমএস এর আমি একটা জিনিস বললাম, একজন দর্শক ছোটন এখানে বলছেন যে এখানে বেশি রোল প্লে করতে পারেন প্রাইম মিনিস্টার, উনি সুরঞ্জিত গুপ্তকে বাদ দিয়ে ভালো একটা দৃষ্টান্ত রাখতে পারেন, কারণ সাধারণ মানুষ এখন বিশ্বাস করে যে সুরঞ্জিত সেনগুপ্ত এই দুর্নীতির সঙ্গে জড়িত। তো এটাও তো একটা ডিজাইন হতে পারে যে ভাবমূর্তি করার জন্য সুরঞ্জিত সেনগুপ্ত হবে ভালো স্কেপগোট, আর কি বলি, ভালো বলি, ইন্টারেস্টিং বলি হতে পারে। ইন্টারেস্টিং বলি আপনি কি মনে করেন বাবা? মানে ইটস কোয়াইট পসিবল। পুরো আমাকে এরকম যদি একটা ছক করতে দেওয়া হয়, আমি খুব সুন্দর একটা ডিজাইন করে দিতে পারবো সুরঞ্জিত সেনগুপ্ত কিংবা এনিবডি, ইভেন খালেদ, ভিলেনাইজ করে বিশ্বাসযোগ্য কায়দায় তাকে বলি দেওয়ার ডিজাইন করা সম্ভব। কিন্তু এখান থেকে বের, আমি উদাহরণ দিচ্ছিলাম খালেদ দিয়ে, এখান থেকে বের খালেদকেই হইতে হবে, সুরঞ্জিত সেনগুপ্তই হইতে হবে, অন্য কেউ তাকে হেল্প করতে পারবে না, বিকজ ইটস সো ওয়েল প্ল্যান। আর এখন আমরা মিডিয়া একটা কাজ করতে পারি, আমরা যদি এই ড্রাইভার, এই অতিরিক্ত সুফি সাহেব ড্রাইভার, এই জিএম সাহেব এবং এদের ব্যাকগ্রাউন্ড ঘাটি, এবং আমরা যদি নেইল করার, আমরা যদি এদেরকে রগরানের সুযোগ পাই প্রশ্ন বানে, আমার মনে হয় এদের কথা থেকে যদি কোনো এভিল ডিজাইন হয়, প্ল্যান্ট হয়, তাহলে কথা থেকে বেরোয় আসবে। গাড়ির রুটটা তবে আমি বলছিল গাড়ির রুটটাও কিন্তু পরিষ্কার হলো না, কোথায় গেল, কোথেকে তুললো, কিভাবে ঢুকলো, কিন্তু প্রপারলি ইনভেস্টিগেট করে নাই। আমরা জিএম সাহেব সম্পর্কে শুনি আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান মামুন আব্দুল্লাহর সঙ্গে। জনাব মামুন আব্দুল্লাহ, আপনি ইউসুফ আলী মৃধা সম্পর্কে আর কিছু তথ্য দিতে পারেন আমাদের? আপনি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন যে উনি মাসের 10-15 দিন ঢাকাতেই থাকতেন। ধন্যবাদ খালেদ। আপনি আরো আশ্চর্য হবেন, চট্টগ্রামে উনি রেলের প্রধান কর্মকর্তা এবং ওনার জন্য একটি সরকারি বাসা বরাদ্দ আছে, যেই বাসার কক্ষ সংখ্যা প্রায় 5 থেকে 7টি। উনি চট্টগ্রামে কর্মস্থল হলো, উনি মূলত ঢাকায় থাকতেন এবং ওনার পরিবারও ঢাকায় থাকতেন। আরও মজার ব্যাপার হচ্ছে ওনার জন্য বরাদ্দকৃত যে বাংলোটো আছে পাহাড়ের উপর, সেই বাংলোটা পুরোপুরি উনি ভাড়া দিয়েছেন তার সহকর্মীদের কাছে। ওখানে 5 জন কর্মকর্তা থাকেন। এখানে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনারা হয়তো জানেন অথবা অনেকে জানেন যে এই জিএম এর বাংলোর বাসায় প্রায় 7-8 মাস আগে একবার ডাকাতি হয়েছিল। ডাকাতরা অনেক ক্যাশ টাকা লুট করে নিয়েছিল এবং যখন রেলের পক্ষ থেকে মামলা করা হয় তখন বলা হয়েছিল যে রেলের জিএম এর বাংলো থেকে প্রায় 14 লাখ টাকা লুট হয়েছে। পরবর্তীতে পুলিশ যখন একজন চোরকে এবং ডাকাতকে ধরে নিয়ে আসলো, ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলল যে না, জিএম এর বাসা থেকে ওরা মোট 30 লাখ টাকা ক্যাশ লুট করেছিল। এরপর ওই মামলা কিন্তু আর বেশি দূর গড়ায় নাই। অর্থাৎ ইউসুফ আলী খান মৃধার টাকা কেলেঙ্কারির ঘটনা ঢাকার এটা নতুন নয়, চট্টগ্রামও এর আগে ঘটনা হয়েছিল। ধন্যবাদ খালেদ। মামুন, আমি একটি প্রশ্ন করতে পারি? আপনি যেই তথ্য এখন আমাদেরকে দিচ্ছেন সেটি নিয়ে আপনি রিপোর্ট করেন নাই কেন? ধন্যবাদ খালেদ। আমি
এর আগে আমি যে কাগজে কাজ করতাম সেখানে এই বিষয়টা নিয়ে রিপোর্ট হয়েছিল এবং আমি চলে আসার পরও এটা ফলো আপ রিপোর্ট হয়েছিল। এটা কিন্তু এটা নতুন না, অনেকেরই জানা আছে এবং বিষয়টা ধামাচাপা দেওয়া হয়েছিল সুকৌশলে। খালেদ, এই ঘটনা থেকে আমার মনে হয় যে এই ঘটনা থেকে আরেকটা নতুন সিনারিও তৈরি করা সম্ভব। এই দুর্নীতিবাদ জিএম এপিএস কে ইনফ্লুয়েন্সড করে নিজেই একটা রপ্তানি নিয়োগ বাণিজ্যের টাকা সংগ্রহ করেছিল। আপনি দেখেন কি ভয়ঙ্কর তথ্য যে সে মামলা করতেছে, তার বাড়ি থেকে টাকা দিয়েছে 14 লাখ টাকা, শিকারে আসতেছে 30 লাখ টাকা। এখন কি করবে সে তো বলতে পারে না যে তার এই ঘটনা যদি সত্য হয় তাহলে মৃধা সাহেব ইজ দ্য কিপিন এবং এপিএস কে ইনফ্লুয়েন্স করে সে নিয়োগ বাণিজ্যের একটা অ্যাপ্রোচ নিয়েছিল যেটা মন্ত্রীকে দিয়ে করানোর জন্য। এরকম পর্যায়েও থাকতে পারে। সুরজিৎ সেনগুপ্ত কুড বি টোটালি ইনোসেন্ট, কিন্তু আমি যেটা বললাম তার নৈতিক দায় তার পুরোটাকে তাকিয়ে এখন বেরোয় আসতে হবে। মামুন ভাই, লাস্ট একটু জানতে চাচ্ছি একটা জিনিস, যে এই মানে যে বাংলোটি ভাড়া দেওয়া হয়েছে, উনি ভাড়া দিচ্ছেন, তার এটি কি মানে সরকারি যে নীতিমালা বাসা এর বিরুদ্ধে না? অবশ্যই খালেদ, এটা নীতি নৈতিকতার বিষয়। একজন রেলের শীর্ষ কর্মকর্তা, ওনার জন্য বরাদ্দ থাকে সবচেয়ে সুন্দর বাংলোটি। ওই বাংলোতে উনি থাকবেন, ওনার পরিবার নিয়ে থাকার কথা, আর উনি না থাকলে ওই বাংলোটা শূন্য থাকার কথা। কিন্তু উনি কিছু নগদ টাকার লোভে ওনার সহকর্মীদের কাছে এই ঘরটা ভাড়া দিয়েছেন এবং ওই 5 জন সহকর্মী এখনো কিন্তু থাকছেন ওনার জিএম এর জন্য বরাদ্দ করা বাংলোতেই। জিএম মাঝে মধ্যে থাকেন, ঢাকায় আসা যাওয়ার পথে উনি থাকেন। মামুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। না ভাই, যে বিষয়টি জানতে চাইছিলাম যে আপনি ওই সময় বলছিলেন যে বিজিবির ইয়েতে ঢোকার সঙ্গে সঙ্গে সেটা বিজিবির টেরিটরি এবং পুলিশের কাছে হ্যান্ড ওভার করার কথা ছিল। পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হলো না কেন? মানে এটা এক দেশে তো 2 আইন চলতে পারে না। এটা তো ডেফিনেটলি এখানে আমার মনে হয় যে এটার মধ্যে মানে সরকারের লোক, মন্ত্রীর লোক, একজন সরকারি কর্মকর্তা, এইসব দেখে আমাদের যে শিথিলতার টেন্ডেন্সি কালচার আছে সেখানে কিছু একটা হয়েছে। আমার মনে হয় আমরা তো পরিষ্কারই জানি যে ইভেন পুলিশও কিন্তু টাকাগুলি ফিলতার টেন্ডেন্সি কালচার আছে, সেখানে কিছু একটা হয়েছে। আমার মনে হয় আমরা তো পরিষ্কারই জানি যে ইভেন পুলিশও কিন্তু টাকাগুলি ফেরত দিয়ে দিল। মানে এই এক রাতের মধ্যে পুলিশ টাকাগুলি ফেরত দিবে কেন? কাকে ফেরত দিয়ে দিল? যিনি নিয়ে আসতেন তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, পত্রিকার খবর যে টাকাগুলি রাখা হয় নাই। মানে এটা তো একটা আলামত ছিল এবং এটা অন্তত একদিন রাখা, একটু তদন্ত করে দেখা, এগুলি কোনো কিছুই কিন্তু প্রয়োজন মনে করা হলো না এবং কোনো রেকর্ড ওইভাবে রাখা হয় নাই, কোনো আন্ডারটেকিং। এবং মৃধা সাহেবের কাণ্ড দেখে আমার ক্রমেই আরেকটা নতুন ধারণা জন্মাচ্ছে যে মানে আগে যেরকম আমাদের প্রাইমা ফেসি মনে হচ্ছিল সুরঞ্জিত সেনগুপ্ত অবশ্যই জড়িত এই চোর মৃধার ঘটনায়, মানে তার অতীত কর্মকাণ্ডে, আমার মনে হয় যে একটা ব্যাখ্যা কিন্তু দাঁড়াতে পারে যে পুরাটাই সুরঞ্জিত সেনগুপ্তের ধারণার বাইরে এপিএস লেভেলের কাণ্ড হতে পারে। আমি এটা নাকচ করে দেই এই জন্য যে তার সঙ্গে তার বডি ল্যাঙ্গুয়েজ নাই, আমার কথা তার বডি ল্যাঙ্গুয়েজ তাকে অনেক কনফিডেন্ট মনে হচ্ছে। অফকোর্স আমি তো প্রাইমা ফেসি যা মনে বলেছি, কিন্তু সব সময় এপিএস পর্যন্ত ঘটনা কিন্তু মন্ত্রী নাও জানতে পারেন। এপিএস কুড বি আ থরলি করাপ্ট ম্যান। সেই জন্যই এখন এটা সুরঞ্জিত সেনগুপ্ত কঠিন আমি বাবুর সাথে একমত যে সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস যদি এটা সম্ভব থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালিও সম্ভব যে এটা তাদের ওই এপিএস এবং ওই চট্টগ্রামের জিএম এর এটা যৌথ প্রযোজনা। কিন্তু যদি তাই হয়, সুরঞ্জিত সেনগুপ্তের মতো একজন সিজন পলিটিশিয়ান সেখানে ধরা দিবেন কেন? উনি তো আউটরাইট রিজেক্ট করবেন এবং সর্বোচ্চ স্বচ্ছতার জন্য উনি, আমি বলবো যে সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগ দিবেন। কারণ এটা করলেই আমরা যত ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছি সব নাকচ হয়ে যায়, কিন্তু কেউ চান্স পাবে না। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর অতিথিদের সঙ্গে আরো কথা হবে একই প্রসঙ্গে। রাত 10:30 এই সপ্তাহের হলিউড।
ছিলাম আজকের বাংলাদেশে। এই পর্বে একটু নাইম ভাইয়ের কাছে একটু ছোট করে জানতে চাইবো যে ঢাকা সিটি নির্বাচন মানে তফসিল ঘোষণা হয়ে গেছে, ভোট হবে 24 মে। বিএনপি ইলেকশনটাতে কি অংশ নেবে দূরবর্তীভাবে বা পরোক্ষভাবে কুমিল্লার মতো? বিএনপি তো সারপ্রাইজের কথা বলেছে অফিশিয়ালি। এখন বিএনপির সারপ্রাইজ নির্বাচনে অংশগ্রহণ না করলে তো সারপ্রাইজ দেওয়ার আর কোনো সুযোগ নাই, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। আমরা এটা ওয়েট করি, কিন্তু এটা সম্ভবত ঢাকা সিটি নির্বাচন আমরা যতটা হেলাফেলা করছিলাম যে এটা জটিল হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা ইন্টারেস্টিং নির্বাচন হবে এবং সেটা আমরা উপভোগও করব। আমি এই কথাটা শেষ করে সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে একটা কথা না বলে পারছি না, সেটা হলো যে আমার ওনার প্রতি যে ব্যক্তিগত ভালো লাগা ছিল একজন রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিনের লালিত, সেই ভালো লাগা থেকে বলছি যে উনি যদি সত্যি সত্যি মনে করেন যে উনি একদমই নির্দোষ, তার ব্যক্তিগত সম্পৃক্ততা নাই, তাইলে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যে স্ট্র্যাটেজি আমরা এখন মনে করছি ভুল, এবং তিনি আমি মনে করি যে আমাদের সহায়তা নিতে পারেন, কারণ হি শুড বি অল রাইট যত ষড়যন্ত্রী হোক। আমিও আই ভলান্টিয়ার মাইসেলফ অ্যাজ পিআর কনসালটেন্ট। আমি তার হয়ে পিআর করতে রাজি আছি এবং তাকে যতটা শ্রদ্ধা করি, কারণ সুরঞ্জিত সেনগুপ্তর মতো রাজনৈতিক মূর্তিগুলি যদি ভেঙে চৌচির হয়ে যায় তাহলে গণতন্ত্র দুর্বল হয়। আমি মনে প্রাণে চাই, এবং তিনি যদি অনেস্টলি আমাকে হাত ধরে বলেন দেন উইল ফাইন্ড, এই যে আপনাদের সাংবাদিক ভাই যেরকম খুঁজে বের করছে, আমরা মনে বললে হবে না, আমরা যথেষ্ট বললেই হবে, আমরা সকল কিছু খুঁজে বের করবো যেটা তা সত্যি ঘটনা পাওয়ার জন্য। এক, দ্বিতীয় হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ বিএনপিকে আস্তে আস্তে নেটে নিয়ে আসছে। বিএনপি আন্দোলন যেরকম উত্তপ্ত করে তুলেছিল, আবার কিন্তু আন্দোলনে ভাটা পড়ে যাচ্ছে। আওয়ামী লীগের সাজানো গেমেই বিএনপিকে আসতে হচ্ছে, এবং বিএনপি নির্বাচনে বিএনপি মুখে যাই বলুক, মনে মনে তারাও বিশ্বাস করতে শুরু করেছে আওয়ামী লীগ আমলে আসলে নির্বাচন সুষ্ঠু হয়। এটা কিন্তু আওয়ামী লীগের সাজানো গেম আপনি বলছেন? না, আওয়ামী লীগের গেম প্ল্যান, এবং আওয়ামী লীগ এবং বিএনপি সত্যি সত্যি বিশ্বাস করছে যে আওয়ামী লীগ আমলে নির্বাচন সুষ্ঠু হয়, তারা আসবে, এবং এই আসার মাধ্যমে নির্বাচন প্রত্যাখ্যানের যে রাজনৈতিক উত্তাপ তারা বিল্ড আপ করেছিল, ওই পথ কিন্তু বর্জন হয়ে গেল, এবং নির্বাচনে আসার মধ্যে দিয়ে আওয়ামী লীগ যে আস্থাটা তৈরি করেছে তারা মনে নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে সেই আন্দোলনগুলি আর থাকে না। নির্বাচনে যেই হারুক জিতুক এটা কিন্তু এখানে সেকেন্ডারি। তারপরে নির্বাচনে হার জিতের ব্যাপারে বিএনপি যদি একটু কনফিডেন্স না পায় যে জিতার সম্ভাবনা আছে, তাহলে তো আসবে না। আপনারা সাজানো গেম প্ল্যান দিচ্ছেন যে একটু কনফিডেন্স দিচ্ছেন, এটা বিএনপি আওয়ামী লীগের গেম প্ল্যান যে বিএনপি কে নির্বাচনে আনা এবং আন্দোলন নির্বাচনে যদি আসে সামান্য এফর্ট দিলেই হবে, কারণ কিছুটা তো আওয়ামী লীগই দিয়ে দিচ্ছে, বাকিটা অ্যাড করে দিতে। তারপরে আমি নাইম ভাই হয়তো একটু ব্যাখ্যা করবেন বাবু ভাইয়ের কথা কি আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। রাজনীতিবিদদের গেম প্ল্যান থাকবে না, বিএনপি কে আন্দোলন মুখীনতা থেকে নির্বাচন মুখী করে তোলার গেম প্ল্যান কি আওয়ামী লীগের পক্ষে বিপক্ষের ব্যাপার না, তো আপনার একটা গেম প্ল্যান থাকবে না। এবং বিএনপির আন্দোলন তাহলে কোথায় যাবে? তারা যে এই ইসির বিরুদ্ধে নির্বাচন করবে না গণ, আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবে না গণ, ইভিএম এর অধীনে নির্বাচন করবে না গণ, আওয়ামী লীগের অধীনে এখন বাবুকে কে বললো যে বিএনপি টোটাল জিনিসটা বিএনপির একটা গেম প্ল্যান, বিএনপির বরং অবসর, বিরোধী দলের রাজনীতি তো খুবই মজাদার এবং খুবই ভালো। বিএনপির গেম প্ল্যান যদি নির্বাচন মুখী হয়, সংঘাতের মুখী না হয়, বিএনপি কি বিপ্লবী দল নাকি? তারা তো নির্বাচনের যে কারো সাধারণ মানুষ হিসেবে যে কারো গেম প্ল্যান যদি নির্বাচন মুখী হয় এবং গণতন্ত্র মুখী হয়, আমার কিরকম একটা রাজনৈতিক পরিস্থিতি দাঁড়াচ্ছে বাবু ভাই যে নির্বাচনে আসাটাকেই একটা বিরাট অর্জন মনে হচ্ছে সরকারের। অবশ্যই, এবং যেহেতু এইগুলোর জন্য টকশোদাই আমি বলি যে নির্বাচন হবে, এবং নির্বাচন আওয়ামী লীগ যেভাবে চায় এক্স্যাক্টলি সেভাবে হবে, সেটা ভাবার কোনো কারণ নাই। কিছু একটা ডিল হবে, আওয়ামী লীগ বিএনপি দুইটাই নির্বাচন করবে। আমি যেটা সব সময় বলি, শেখ হাসিনা খালেদা জিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা তাদের দুইজনের বাইরে এই দেশের রাজনীতি যেতে দেবেন না, এবং একটা সিট আওয়ামী লীগ জিতবে, একটা বিএনপি জিতবে, এরকম করে আমি এত বলবো না। তবে মানে আজকের এই আলোচনা প্রাণবন্ত আলোচনা লাইন শুধু বলি যে দক্ষিণে আওয়ামী লীগ বিএনপি ডাজন্ট হ্যাভ এনি ক্যান্ডিডেট, দক্ষিণ জিতার আমি কোনো সম্ভাবনা বিএনপির দেখি না। আর উত্তরে আওয়ামী লীগের ক্যান্ডিডেট শিরিন আক্তার কুড বি এ ট্রাম্প কার্ড, মে নট বি এ ট্রাম্প কার্ড, ওইখানে আব্দুল আওয়াল মিন্টু সাহেবের জেতার সম্ভাবনা আছে। আগাম বলে রাখি আপনার সাজানো গেম প্ল্যান কি বলে সেটা আপনি নিশ্চয়ই পরে থেকে বলবো। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।